সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের শান্তিবাড়ি থেকে লাইভ নারীর কথা নারীর জন্য অনুষ্ঠানে। আপনারা জানেন নারীর নানান রকম জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। কখনো কখনো নারীর আইনগত অধিকার নিয়ে কথা বলি, কখনো কথা বলি নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে, প্যারেন্টিং নিয়ে, কখনো কখনো নারীর স্বাস্থ্য নিয়ে, এবং আজকে আমরা কথা বলবো নারীর শারীরিক স্বাস্থ্য রিলেটেড একটি ইস্যু, নারীর পুষ্টি নিয়ে বা ডায়েট নিয়ে। আমরা সবাই ভীষণ এই বিষয়টা নিয়ে ভাবি, জীবনের কোনো না কোনো সময়ে আমরা ডায়েট প্ল্যানে যেতে চাই। কেউ বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ওজন কমাতে চাই, সেজন্য একটা ডায়েট চাই। কখনো কখনো ওজন বাড়াতেও চাই। মোট কথা আমরা সুস্থ থাকতে চাই, সুন্দর থাকতে চাই, ঝরঝরে থাকতে চাই, এবং এই জন্য আমরা একটা প্রপার ডায়েট চার্টের খোঁজ করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ডায়েট চার্ট নিয়ে আমাদের নানান রকম বিভ্রান্তি তৈরি হয় এবং আমরা ফলপ্রসূ ডায়েট চার্ট নিয়ে নানান রকম ঝামেলা, অনেক রকম আর কি স্যাটিসফ্যাকশনটা ঠিকভাবে আসে না। তো আজকে আমরা মনে করলাম যে এই বিষয়টা নিয়ে একটু খোলামেলা একটা আড্ডা দিয়ে আলাপ করি। আমাদের সাথে আজকে আছে মিষ্টি মেয়ে মিশু দাস, আমার খুব প্রিয় মিশু। মিশু হচ্ছে একজন সিনিয়র ডায়েটিশিয়ান, এবং একটু চমক কি রাখবো না, চমকটা অবশ্য অনেকেই অলরেডি জানে, তাও বলে দিচ্ছি। মিশু শান্তিবাড়িতে আমাদের সাথে একজন হিসেবে কাজ করছে, ডায়েটিশিয়ান হিসেবে। সপ্তাহে একদিন সে আপনাদের জন্য শান্তিবাড়িতে থাকছে এবং আপনাদের সাথে কথা বলার জন্য, আপনাদের পরামর্শ দেওয়ার জন্য। তো আজকে আমরা মিশু দাসকে পেয়েছি আমাদের মাঝখানে ডায়েট নিয়ে কথা বলতে। তো আর খুব বেশি সময় নষ্ট করব না, সরাসরি চলে যাই মিশুর কাছে। মিশু, তুমি কেমন আছো? হ্যাঁ আপু, আমি ভালো আছি, ভালো লাগছে অনুষ্ঠান আসতে পেরে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা মিশু, আমি একটু প্রথমেই বলি যে ডায়েট নিয়ে তো আমরা সবসময় কথা বলি। এখন তুমি আমাকে একটু ছোট্ট করে বলো যে আসলে ডায়েট জিনিসটা, প্রথমেই আমার প্রথম প্রশ্ন যে ঠিক কোন বয়স থেকে ডায়েট নিয়ে ভাবা উচিত এবং কোন বয়স থেকে নারীর ক্ষেত্রে ডায়েটটা ফলো করা উচিত, এটা আগে যদি তুমি একটু ক্লিয়ার করো যে কোন বয়সের নারীরা কনসার্ন হবে ডায়েট বিষয়ে। খুবই ভালো প্রশ্ন। সাধারণত আমরা যে নিউজগুলো পাই বিভিন্ন জায়গায়, সেখানে বলা হয় যে 30-এর পর থেকে মেয়েদের নানান ধরনের ওজন বৃদ্ধি জনিত সমস্যা বা অনেক শারীরিক সমস্যা দেখা দেয়। তো 30-এর পর থেকে খুব মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে ডায়েট নিয়ে, জীবনধারা নিয়ে সচেতন হয়ে যেতে হয়। তবে এখানে আমি একটু যোগ করতে চাচ্ছি যে একটা মানুষের, আমি মনে করি যে সে যখন ছোট থাকে, হ্যাঁ, যে কোনো ভালো অভ্যাস সেই ছোটবেলা থেকে আমার মনে হয় যে তার ধীরে 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 তৈরি করা উচিত। কারণ আমি 30 বছর বয়স পর্যন্ত এক ধরনের লাইফস্টাইল মেনে চললাম, কিন্তু 30-এর পর দেখা যায় যে আমার জন্য আরেকটা নতুন ধরনের বা নতুন ঘরানার, নতুন ধারার জীবনধারায় ঢুকতে, এটা কিন্তু একটা বড় একটা প্রেশার হয় প্রত্যেকটা মানুষের জন্য। তো আমি মনে করি যে ছোটবেলা থেকেই পারিবারিক ভাবে তাকে যদি এবং একাডেমিক ভাবে তাকে যদি ডায়েট নিয়ে এবং হচ্ছে কিভাবে সুস্থ থাকা যায়, জীবনধারা সুন্দর করা যায়, এগুলো নিয়ে যদি সচেতনতা বাড়ানো যায়, তাকে জ্ঞান দেওয়া হয়, তাহলে এই যে 30-এর পর গিয়ে বা 40-এর পর গিয়ে এটা যে একটা বড় একটা যে চ্যালেঞ্জিং হয়ে যায় অনেক সময় অনেকের কাছেই, যে সবকিছু মিলে পরিবার, তারপরে বাচ্চা থাকে, অনেকের চাকরি থাকে, সবকিছু মিলে হয়ে ওঠে না অনেক সময়, ম্যাক্সিমামেরই হয়ে ওঠে না এরকম বলবো না, অনেকেই পারেন, আমরা অনেকেই পারেন না। তো আমি মনে করি যে ছোটবেলা থেকেই গাইডলাইনটা দরকার। তবে 30-এর পর থেকে মেয়েদের, বিশেষ করে 25-30-এর পর থেকে খুব ভালোভাবে তার জীবনধারা, তার সুস্থ থাকা নিয়ে প্রত্যেকটা মেয়েদেরই ভাবা উচিত। তাহলে তুমি বলতে চাচ্ছ যে আসলে আমাদের শৈশব থেকেই পুষ্টি নিয়ে বা আমি কি খাচ্ছি এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া উচিত, বা পরিবার থেকে বা বাবা মারই এই জিনিসটা আমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়া উচিত যে আমি যেটা খাচ্ছি সেটা আমি প্রপার খাবার খাচ্ছি কিনা, এই ব্যাপারটা আমার ছোটবেলা থেকেই বড় হওয়ার সাথে সাথে আমার মাথায় থাকা উচিত। কিন্তু 30-এর পরে আমাদের আসলে আরো সচেতন ভাবে সেটা মেনটেন করা দরকার। কিন্তু আমরা এখন দেখি যে
যারা ইয়াং মেয়ে, যাদের বয়স 20 বা 25 এরকম, তারাও কিন্তু ভীষণ রকম ভাবে ডায়েট করতে চায়। তাহলে সেই বয়সের মেয়েরা কি ডায়েট করতে পারে না? অবশ্যই পারে। আসলে মানে ছোট বাচ্চাদেরও কিন্তু ডায়েট চাপ আছে, কিশোরীদেরও আছে। তো দেখা যায় যে একটা মেয়ে যখন, বিশেষ করে যখন তাদের পড়াশোনার চাপটা বাড়ে, তখন ওরা এতটাই চাপ দেওয়া হয় স্কুল থেকে, বা তার হচ্ছে রুটিনটা এমন থাকে যে শারীরিক পরিশ্রম করার কিংবা হচ্ছে খাবার নিয়ে একটা নতুন ভাবে ভাবার, বাবা মারও ওরকম সময় থাকে না যে শিশুটা, তারও দেখা যায় যে ওভাবে করে তার জ্ঞানটা নেই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে কিশোরী যারা বা কিশোর যারা, তারা কিন্তু এখন অনেক বেশি দেখা যায় ওজন বেড়ে যাচ্ছে তাদের, বা হচ্ছে দেখা যায় ছোটবেলায় অনেকে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হার্টের সমস্যা হয়ে যাচ্ছে, এগুলো খুবই আনফরচুনেট। তো এই ধরনের জিনিসগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই এই যে ছোটবেলা থেকে, আমি মনে করি কিশোরী বয়স থেকেই যে মুটিয়ে যাওয়া যখন শুরু হয়, তখন চেষ্টা করতে হবে যে একটা প্রপার ডায়েট ফলো করার জন্য। একদমই, এটা কিন্তু তুমি খুব একটা গুরুত্বপূর্ণ কথা বললে যে আমাদের ডায়েট করা মানে এই বিষয়টা না যে আমরা শুকাবো বা সুন্দর হব, শুধু তা না। একটা তরুণী বয়সে আমাদের যে সৌন্দর্যের প্রতি আকাঙ্ক্ষা, সেখান থেকেই যে ডায়েটের ইচ্ছাটা আসতে হবে তা নয়। আমাদের বিষয়টা আসলে কিশোরী বয়স থেকে বা কিশোর বয়স থেকে বা শৈশব থেকে আমাদের যে একটা প্রপার খাদ্য তালিকা আমাদের থাকা উচিত, সেটা আসলে হেলথের সাথে রিলেটেড। মানে আমি সুস্থ থাকার জন্য ডায়েটটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমাদের আলোচনার বিষয় যেটা আমরা ঠিক করেছি সেটা হচ্ছে যে মেদহীন ও সুস্থ থাকবো কিভাবে। তো এই জায়গাটায় আমার মনে হয় যে প্রচুর মানুষের খুব আগ্রহ যে আমরা মেদহীন এবং সুস্থ থাকবো কিভাবে, এবং সে কারণে আমি আলোচনাটাকে একেবারে সেই জায়গাটাতে নিয়ে আসতে চাই। যদিও তুমি আমাকে বললে যে কিশোর বয়সে বা শৈশবে একটা মেনটেন করা, কিন্তু আসলে মেদহীন বা সুস্থ থাকার ইস্যুটা সাধারণত তরুণ বয়সে বা 30-এর পরে বা 40-এর পরে খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে, কারণ আমাদের তখন শরীরে মেদ জমে, নানা রকম অসুখ বিসুখ হতে থাকে। আমরা তখন একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাই যে আমি কিভাবে কোনটা থেকে কোনটা মেনটেন করব। তো এই জায়গাটাতে আমি যদি একদম নির্দিষ্ট করে তোমার কাছে জিজ্ঞেস করি যে 30-এর পরে যদি একজন নারী বা একজন পুরুষও, তুমি যদি আলাদা করে বলতে চাও বলতে পারো যে তারা কিভাবে নিজের শরীরকে মেদহীন রাখতে পারে, সেটা খাদ্য তালিকার ধরনটা তুমি যদি আমাদেরকে একটা ধারণা দাও যে 30-এর পরে, আমি একদম নির্দিষ্ট করে দিলাম কারণ এরপরে তোমার কাছে আমার অন্য বয়স নিয়েও প্রশ্ন থাকবে। 30-এর পরে একজন নারী বা পুরুষের খাদ্য তালিকার ধরন কেমন হতে হবে? খুবই ভালো প্রশ্ন। আমি এখানে একটু জাস্ট যোগ করতে চাচ্ছি, সেটা হচ্ছে দেখা যায় যে আমরা অনেক সময় ভাবি যে একটা ডায়েট ফলো করার যে বিষয়টা, হ্যাঁ, ওজন কমানোর জন্য বা মেদহীন থাকার জন্য, আসলে এরকম কিন্তু কোনো ডায়েট নেই। আসলে যদি ওরকম কোনো ডায়েট থাকতো যে এই ডায়েটটা ফলো করলে আমি সুস্থ থাকবো বা ওজন কমে যাবে, তাহলে দেখা যেত পুরো পৃথিবীর সবাই ওই ডায়েটটাই ফলো করতো। আসলে আমি বলতে চাচ্ছি যে মানে ওজন কমানোর জন্য বা মেদহীন থাকার জন্য কোনো নির্দিষ্ট ডায়েট না, পুরো জীবন ধারাটাই আসলে একটা রুটিনের মাঝে, শৃঙ্খলার মাঝখানে যদি রাখা যায়, তাহলে অবশ্যই এখানে মেদহীন থাকা সম্ভব। তবে অবশ্যই ডায়েটের একটা বড় ভূমিকা এখানে আছে। তো সেই ভূমিকা মাঝখানে প্রথমেই যেটা আমি বলতে চাই, কিছু ভুল মানুষ করে থাকে। আমি তো দেখি, যখন রোগী দেখি, যে ভুলগুলো আমার চোখে পড়ে, যে দেখা যায় যে অনেকে খুব ফাস্ট কোনো রেজাল্ট চায়, যে হচ্ছে 6 মাসে বা 2 মাসে আমি ওজন কমিয়ে ফেলবো 10 কেজি 12 কেজি। তো দেখা যায় আমরা 2 মাস পর তো দেখা যায় যে 2 মাস বা 6 মাস পরে আমরা দেখি যে হ্যাঁ 10-12 কেজি কমেছে, কিন্তু 2 বছর কিংবা 6 বছর পরে যদি আমরা দেখি, দেখা যায় যে তার তো সেই ওজনটা ফিরে এসেছেই, সাথে আরো 10 কেজি বা 5 কেজি ওজন এক্সট্রা তার সাথে যোগ হয়ে। তো আমি বলতে চাচ্ছি যে এই যে ওজন কমানো বা মেদহীন হওয়ার বিষয়টা, এটা কোনো তাড়াহুড়া করা যাবে না, বা নানান ধরনের যে লেজার থেরাপি, পিল, বার, তারপর নানান ধরনের যে থেরাপি, মানে কুইক একটা রেজাল্ট, এটা এই ধরনের পথ কখনো অবলম্বন করা ঠিক না। বরং হচ্ছে একটা সুন্দর ডায়েট প্ল্যান, যেটাতে অনেক বেশি ফল সবজি থাকবে, হ্যাঁ, এই ধরনের খাবার। এখন তো মৌসুমী ফল নানান ধরনের, শীতকাল চলছে, শীতকালকে আমরা সবজির একটা কি বলবো যে খুব ভালো একটা সোর্স বলি।
তো নানান ধরনের সবজি থাকতে পারে, ফল থাকতে পারে, এগুলো ডায়েট চার্টে ইনক্লুড করতে হবে। এবং সাথে সাথে যেটা করতে হবে যে বাহিরের খাবার খাওয়ার যে ব্যাপারটা থাকে, বিশেষ করে ঢাকায় যারা ঢাকা কেন্দ্রিক, খিদা লাগলে বা হচ্ছে আমাদের খাওয়া হয়তো হয়েছে, বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছি, খিদা লাগেনি, তারপরে হচ্ছে একটা কিছু খেয়ে ফেললাম, মানে এটা একটা দেখা যায় আনন্দ বা বিনোদনের একটা অংশ হয়ে গিয়েছে যে বাড়তি করে বাইরে গিয়ে খাওয়া। তো এই যদি নিজেকে সুস্থ রাখতে একটু সচেতন থাকা, যে আমার তখন পেটে খিদা নেই, তাহলে আমি এখন আড্ডায় দেই বা গল্পই করি, আমি এখন আবার খাবো, তাহলে তো এটা তো আমার এক্সট্রা ক্যালোরি হিসাবে যোগ হবে। তো এই বিষয়গুলো মেনে চলা। এবং অনেক সময় দেখা যায় যে যারা ওজন কমাতে চান তারা সকালের নাস্তা করেন না, একবারে গিয়ে দুপুরে খান। তো এটা একটা বড় সমস্যা, বড় ভুল আমি মনে করি। কারণ সকালে নাস্তা না করলে বা আপনি যে কোনো বেলার যদি নাস্তাটা না করেন, পরের বেলা আপনি বেশি খাবেন, এটা সাইন্টিফিক ভাবে এটা প্রুভ। তো সকালের নাস্তা কোনো অবস্থাতেই মিস করা যাবে না। এবং সকালের যে নাস্তাটা, এখানে যেন আপনার ফাইবার থাকে, যেমন হচ্ছে ফ্রুটস থাকবে, ভেজিটেবলস থাকবে, পাতলা করে সবজি, বেশি করে খিচুড়ি হতে পারে, ওটস হতে পারে ফল দিয়ে, রুটি সবজি হতে পারে। তো এই ধরনের ফাইবার রিচ যদি আপনি সকালের ব্রেকফাস্টটা করেন, তাহলে দেখা যাবে যে সারাদিন একটা চনমনে থাকছেন, একটু ওজনটাও সারাদিনে মানে খিদা খিদা এরকম একটা ফিল আসবে না, পেটটা ভরা ভরা থাকবে এবং ওজন নিয়ন্ত্রণ করতে অনেক সহায়তা হবে। এই বিষয়গুলো বেশি করে আমার মনে হয় যে খেয়াল রাখা দরকার। তুমি আসলে একটা লাইফ স্টাইলের কথা বলছিলে, যে এটা যেমন এটা খাবারের ধরনটা তুমি বললে যে খাবার, এটা নিয়ে আমরা আরো কথা বলবো। এবং এখানে আমি একটু বলি যে এখানে বেশ কিছু কথা আসছে যে নীলুফার খানম উনি লিখেছেন, আপা 50-এর পরের কথা একটু বলুন। হ্যাঁ, আমরা 50 শুধু না, 40-এর পর, 50-এর পর সব নিয়েই কথা বলবো। আমি এখন একটু এটা মিশুর কাছে বলতে চাই যে মিশু, তুমি এটাও একটু বলো যে তুমি যেটা বললে যে বিভিন্ন রেস্টুরেন্টে হুট করে খাচ্ছি, এটা কিন্তু লাইফ স্টাইল রিলেটেড একটা ব্যাপার, তাই না? যে আমরা কি খাচ্ছি এটাও যেমন ইম্পর্টেন্ট, এবং কিভাবে খাচ্ছি বা এর সাথে আরো কিছু বিষয় থাকে, যেমন ঘুম, পানি খাওয়া, এক্সারসাইজ, এগুলো নিয়ে যদি তুমি একটু বলো যে ওভারঅল আসলে কোন জিনিসগুলো করা মাস্ট, কোন জিনিসগুলো কোনোভাবে স্কিপ করা উচিত না একটা প্রপার ডায়েটের সাথে সাথে। খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে প্রথমে তো ডায়েট প্ল্যানের কথাটা আমি বললাম, একটা মোটামুটি একটা ডায়েট প্ল্যান ফলো করতে হয়। তারপরে যেটা চলে আসে আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে ব্যায়াম। এবং এটা হচ্ছে আমার কাছে ব্যায়ামটা এতটাই গুরুত্বপূর্ণ মনে হয় যে একটা রেলগাড়ি যখন চলে, তো দুইটা রাস্তায় তো এখানে হাতে হাত ধরে মানে সমান্তরালে চলতে হয়। তো ব্যায়ামটা এতটাই গুরুত্বপূর্ণ যে ডায়েটের কাছাকাছি এটা অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একটা মানুষ যখন ব্যায়াম করবে তার ব্লাড সার্কুলেশন বাড়ে এবং এটা মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। অনেক ভালো ভালো হরমোন আমরা নিঃসৃত হয় আমাদের শরীরে আমরা যখন ব্যায়াম করি। এবং অনেকেরই যে প্রশ্নটা থাকে যে আসলে কত সময় ব্যায়াম করব, এটা প্রশ্নটা খুব আমি পাই। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে ব্যায়ামটা মিনিমাম 30 মিনিট, হ্যাঁ, তবে 40 মিনিট বা 1 ঘন্টা হলে অবশ্যই ভালো। হ্যাঁ, অন্তত সপ্তাহে 5 দিন, আমি সর্বনিম্নটা বললাম। হাঁটা হতে পারে বা সাঁতার হতে পারে, সাইক্লিং হতে পারে, জগিং হতে পারে, যার যেভাবে ব্যায়াম করে ভালো লাগে এটা একটু করতে হবে। এবং অনেকেই প্রশ্ন করেন যে কোন টাইমে ব্যায়াম করবো, ব্যায়ামের সময়টা কখন হবে। তো ব্যায়ামের সময়টা যদি কারো হাতে সময় থাকে, আমি বলতে চাই যে সকাল 10টা থেকে 12টা বা সকালে হালকা যে রোদ আছে সেই রোদে যদি সে হাঁটতে যায়, তাহলে এখানে দুইটা বেনিফিট আছে। একটা হচ্ছে তার হাঁটাটা হয়ে গেল, আর 2 নাম্বারটা যেটা হবে সেটা হচ্ছে সকালে যে রোদ আছে এটাতে ভিটামিন ডি তৈরি হয় আমাদের শরীরে। এই ডিটা হচ্ছে একদম ফ্রি, কিন্তু এটাতে কোনো কস্ট নেই। যেমন আমাদের ওষুধ কিনতে গেলে আমাদের এটাতে কিন্তু টাকা দিতে হয় ডিসপেন্সারিতে, বাট এটা মানে নেচার থেকে, প্রকৃতি থেকে আমাদের জন্য একটা গিফট, যে আমরা ভিটামিন ডিটা আর প্রকৃতি থেকে পেয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি সকাল 10টা থেকে 12টার যে রোদ আছে এটা 1 ঘন্টা গায়ে লাগান বা এই সময়টাতে যদি হাঁটতে যান, তাহলে অবশ্যই এটা আপনাদের জন্য হাঁটার জন্য বেস্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার ব্যায়াম। খাবারের পরে ব্যায়ামের বিষয়টা আমি বলেছি। এবং এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ঘুম। খেয়াল করে দেখবেন যে রাতে যদি ঘুম ভালো না হয় তাহলে সারাদিন কোনো কিছুই ভালো লাগে না, সেটা যত ভালো জিনিসই হোক, যত ভালো খাবারই হোক, যত ভালো জায়গা হোক, কিছুই ভালো লাগে না। তো ঘুমটা অবশ্যই রাতে ঘুমাতে হবে। অনেকে দিনে ঘুমান, দিনটা কিন্তু ঘুমের জন্য না, প্রকৃতি থেকে আসলে আমাদের জন্য সবকিছু সেট করে দেয়া আছে। তো ঘুমটা ঘুমাতে হবে রাতে, এবং রাতে হচ্ছে মেলাটোনিন নামক একটা হরমোন আছে যেটা আমাদের শরীরের জন্য খুব ভালো, ঘুমের জন্য খুব ভালো। এটা নিষ্কৃত হয়, এটা দিনের আলোতে হয় না।
তো রাতের বেলা যখন আমরা ঘুমাবো, এটা আমাদের প্রপারলি আমাদের সুস্থ থাকার জন্য এই ঘুমটা কাজ করবে, এবং ঘুমটা হতে হবে অন্তত 7 থেকে 8 ঘন্টা মিনিমাম। একজন সুস্থ স্বাভাবিক মানুষের ঘুমটা খুব দরকার। এবং সারাদিনে দেখা যায় কাজ করতে করতে আমরা পানি খাওয়ার কথাটাই ভুলে যাই, কিন্তু আমাদের শরীরে সকল কাজ সুস্থভাবে হওয়ার জন্য পানিটা খুব গুরুত্বপূর্ণ। এবং চেষ্টা করতে হবে যে একটা পানির বোতল সাথে রাখতে। অনেক সময় দেখা যায় যে অনেকে পানি খান না, পানি খাওয়ার কথা ভুলে যান। তো সেই ক্ষেত্রে একটা বোতল যদি সাথে রাখা যায় তাহলে পানি খাওয়াটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়, এবং সকালের দিকে বেশি বেশি পানি খেলে এটা আমাদের সুস্থ থাকতে অনেক সহায়তা করে। এখানে এই তোমার কথাগুলো যে আমাদের যারা সাইকোলজিস্ট আছেন এবং সাইকিয়াট্রিস্ট আছেন তারা কিন্তু সবসময় এই কথাটা বলেন যে মেন্টাল হেলথের জন্য ঘুম, রাতের ঘুম, যে অনেকে ভাবে বলে যে আমি রাত ছাড়া কাজ করতে পারি না, রাত ছাড়া পড়তে পারি না, কিন্তু এইটা আসলে আমাদের শরীর প্রাকৃতিকভাবে তৈরি হয় ঘুমানোর জন্য। এবং আমরা দিনে যে ঘুমটা ঘুমাই বা অনেক বেলা করে উঠি, আমাদের বিষণ্ণতার একটা সূত্রপাত কিন্তু সেখান থেকে হয়। ফলে মানসিক স্বাস্থ্য বলেন, শারীরিক স্বাস্থ্য বলেন, এমনকি আপনার সৌন্দর্য বলেন, সবকিছু কিছু আছে আসলে ঘুমের ভেতরে। মজা করে বলি, অনেকে আমাকে বলে যে আপু আপনি কিভাবে মানে ই থাকেন, জলি থাকেন, চার্মিং থাকেন। আমি বলি আমি অনেক ঘুমাই, ঘুমালে আমার সবকিছু ভালো কাজ করে। একদমই তাই। এবং আমি এক্ষেত্রে আমার নিজের অভিজ্ঞতাটাও বলি যে আমি কিন্তু খুব ভোরে উঠি এবং আমি ঠিক 11টার মধ্যে ঘুমিয়ে যাই। মানে অনেক সময় টেলিভিশন দেখতে দেখতে আমি ঘুমিয়ে যাই, আমি জেগে থাকতে পারি না। এবং এই জন্য আমার কাছে মনে হয় যে আমি সারাদিন প্রচুর কাজ করতে পারি এবং আমি হাসি খুশিও থাকতে পারি। যেদিন ঘুমাই না, ঘুম হয় না, ভালো থাকি না। তো এটা আমার নিজের থেকেও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর আরেকটা হচ্ছে যে আমাদের তো 30-এর পরে তো আমরা একটা খাদ্য তালিকা আমাদের মেনে চলা উচিত বা লাইফস্টাইল মেনে চলা উচিত। এখানে আমি আরেকটু বলতে চাই, এখানে মিশু হয়তো আরো বলবে, যে প্রত্যেকটা মানুষের কিন্তু বডি স্ট্রাকচার আলাদা, বয়স, পেশা, পারিবারিক ধরন, সবকিছু আলাদা, এবং রোগ শোক সবকিছুই আলাদা। ফলে ডায়েট কিন্তু আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কথাটা কি ঠিক মিশু? একদমই ঠিক, একদমই ঠিক। আমাদের প্রতিটা মানুষের বয়স, আমাদের কাজের ধারা, আমাদের প্রফেশন, আমাদের লিঙ্গ, আমাদের হচ্ছে দেশ বা আবহাওয়া বা এরিয়া, সবকিছুই আলাদা আলাদা। তো আমাদের পৃথিবীতে যতগুলো মানুষ, প্রত্যেকটা মানুষের কিন্তু ডায়েট চার্ট আলাদা আলাদা হবে। মানে আমার ডায়েটটা যেটা হবে সেটা অন্য একটা মানুষের ডায়েটের সাথে মিলবে না কিন্তু। তো প্রত্যেকটা মানুষের ডায়েট আলাদা আলাদা। আবার তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এগুলো আমরা শুনবো। তো ডায়েট কখনো একজনের সাথে আরেকজনের মিলবে না। এই জিনিসটা অনেককেই দেখি যে এক বন্ধু একটা ডায়েট চার্ট নিয়ে এসেছে, ও বলে আমাকেও দিস তো চার্টটা, আমি একটু ফলো করব। কিন্তু এইটা যে কত বড় একটা ভুল, কারণ আমার শারীরিক অবস্থা, আমার বয়স, সবকিছু বিবেচনায় ডায়েটিশিয়ান ডায়েট চার্টটা দিয়েছেন। তো এই ক্ষেত্রে এই ভুলটা আপনারা করবেন না। আর আপনাদের উদ্দেশ্যে বলি যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের এখানে করতে পারে। এখন আমি মিশু একটু একটা দুটো প্রশ্ন উত্তর নিয়ে নিই, তারপর আবার তোমার কাছে আসব। আর আমরা এরপরে প্রশ্ন উত্তর দুটো নিয়ে আমরা 50 এবং 40-এর পরে ডায়েট নিয়ে বা লাইফস্টাইল নিয়ে কথা বলবো। শিজুখা উনি লিখছে, আপু ওয়েট বাড়ানো কিভাবে সম্ভব? আমি আন্ডার ওয়েট, খাওয়ার রুচি নাই, একটু খেতে পারি না, অলওয়েজ দুর্বল লাগে, মাথা ঘুরে, শক্তি পাই না। মিশু তুমি যদি একটু বলতে। খুব ভালো প্রশ্ন। আসলে ওজন কমানো, ওজন বাড়ানো দুটোই অনেক কঠিন। হ্যাঁ, আমি চাইলে এটা হয়ে যায় না। এটার জন্য দেখা যায় যে একটু চেষ্টা করতে হয়। যাদের কম, আর তাদের ক্ষেত্রে বলবো যে তাদের খাওয়ার রুচিটাও কম থাকে, খেয়াল করে দেখেছি আমি। তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে বারবার খেতে হয়। এবং যে খাবারগুলো একটু ওজন বাড়াতে সাহায্য করে, যেমন আছে ঘন ডাল, তারপরে হচ্ছে কলা, খেজুর, বাদাম, মিষ্টি আলু, হ্যাঁ, এগুলো খাবার তালিকা বেশি বেশি রাখতে হবে। এবং মানে ফ্রিকুয়েন্টলি খাওয়া, এবং খিদা না লাগলেও যেমন সকাল, দুপুর, রাতের খাবার তো আমরা খাই, সাথে 2টা নাস্তা, সে চাইলে আরেকটা মিলও সাথে যোগ করতে পারে। এগুলো খেয়াল করতে হবে। এবং একটু ব্যায়াম করতে হবে, কারণ যাদের খাওয়ার রুচি নেই তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি তাদের থাকে
তাহলে দেখা যায় যে এটা ক্ষুধা বাড়ে, এটা খুব একটা ভালো দিক আমি মনে করি। এই দুটো দিকে তারা যদি ফোকাস করে এবং খাবারের দিকে ইন্টেনশন হয়, খাবারের প্ল্যান করে যে আমি কখন কি খাবো, এই একটা প্ল্যান যদি তার থাকে, তাহলে অবশ্যই তার ওজনটা একটু ধৈর্য সহকারে ওয়েট যদি সে করে, মানে এক রাতে তো আসলে ওজন বেড়ে যাবে না, তা 6 মাস 1 বছর বা 1.5 বছর পরে সে অবশ্যই একটা ভালো ফলাফল দেখতে পাবে। এখানে একটু উনি বলেছেন যে ওনার মাথা ঘোরে এবং শক্তি পায় না, এক্ষেত্রে কি তোমার এরকম কোনো মানে ডায়াগনোসিসের দরকার আছে কিনা, তুমি মনে করো কিনা যে তার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা কোনো বিশেষ ভিটামিনের কোনো সমস্যা আছে কিনা, এই ধরনের কি ডায়াগনোসিসে যাওয়া উচিত বা কি? হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে তার কিছু টেস্ট একটু করে দেখা দরকার যে আসলে তার শারীরিক ভাবে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং তার যে যে সময় মাথা ঘুরে বা যখন মাথা ঘুরে সে একটু অ্যাসেসমেন্ট করে দেখবে যে আসলে তার আগের দিন বা তার আধা দিন সে আসলে কি কি খেয়েছিল। অনেক সময় আছে যে একটা রোগী সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুই খায়নি, বিকালে এসে বলছে যে আমার খুব মাথা ব্যথা করছে, আমার শক্তি পাচ্ছি না। তো আমি যখন তার হিস্ট্রিটা নিই যে আসলে বলুন তো আপনি সকাল থেকে কি কি খেলেন, দেখা যায় সকালে সে একটু পান্তা ভাত খেয়েছে আর সারাদিন অনেক খেতেছে, অনেক কাজ করেছে, আর কিছু খানে হাত পা কাঁপতেছে। তো এটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তো মানে সুগার খুব কমে যায়। তো খেয়াল করবেন যে এই ধরনের ব্যাপারগুলো যেন ওই যাদের মাথা ঘুরে বা দুর্বল লাগে এইগুলো যেন না হয়। কারণ হচ্ছে বারবার খেলে বা হচ্ছে চেক মানে খাচ্ছি কিনা একটু মনিটরিং এ রাখলে ব্যাপারটা হয় কি ওই ধরনের সমস্যাগুলো হয় না। তারপরেও যদি কোনো ভিটামিনের ল্যাকিংস থাকে সেই ক্ষেত্রে আমরা মাল্টিভিটামিন সাজেস্ট করতে পারি। মাল্টিভিটামিন সে 2-4টা করে খায়, তার হয়তো বা আচ্ছা, আরেকজনের কোশ্চেন ছিল, আপু আমার হাইপোথাইরয়েড, থাইরক্স 50 mg রানিং, ওজন 65, হাইট 4 ফিট 11 ইঞ্চি, আমার ওজন দীর্ঘ সময় ধরে স্টেবল, ওজন কমানোর জন্য আপনার পরামর্শ কি? খুবই ভালো প্রশ্ন। সেটা হচ্ছে ওজন যাদের থাইরয়েডের সমস্যা আছে আমরা তাদেরকে ফাইবার যুক্ত খাবার বেশি দিয়ে থাকি, কারণ ফাইবার খেলে হয় কি তাদের যে থাইরয়েডের যে ব্যাপারগুলো থাকে অনেকটুকু কন্ট্রোল চলে আসে, এবং যে চর্বিযুক্ত খাবার বা বাহিরের খাবার প্রসেস ফুড আমরা যেগুলো বলি সেগুলো টোটালি আমরা নিষেধ করে দিই। এবং যে খাবারগুলোতে বেশি কি বলবো যে মাছ মাংস যুক্ত যে খাবারগুলো এগুলো দেখা যায় থাইরয়েডের সমস্যাটা বাড়িয়ে ফেলে। তো এগুলো একটা মডারেট অ্যামাউন্টে আমরা নিয়ে আসি, সাথে সাথে বেশি করে ফল সবজি খাওয়ার বিষয় থাকে, ব্যায়ামের বিষয় থাকে, আর তার তো মেডিসিন তো চলেই। তো একটা প্রপার ডায়েট প্ল্যান আর থাইরয়েডের পেশেন্টটা যদি মেনে চলে, ডায়েট প্ল্যান মেনে চলে, তাহলে থাইরয়েড এই ধরনের সমস্যা দূর হয়ে যায়, ওজনটাও নিয়ন্ত্রিত চলে আসে। আসলে সবকিছুই নিয়ন্ত্রণে আনা সম্ভব, এবং আমার কাছে যেটা মনে হয় যে একটা প্রপার লাইফ স্টাইল আপনার সব কিছুর জন্য দরকার, শুধু যে ভালো শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের জন্য নয়, শারীরিক মানসিক সৌন্দর্যের জন্যও দরকার। মানসিক সৌন্দর্যটাও খুব ইম্পর্টেন্ট, যে আপনি যতটা মেন্টালি স্টেবল থাকবেন আপনার মানসিকভাবে আপনি তত মানুষের কাছে পজিটিভ ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন। সো আপনার পেশাগত জীবনে, আপনার সামাজিক জীবনে, পারিবারিক জীবনে সবকিছুতেই আসলে লাইফস্টাইলটা খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি একটু বলতে চাই যে অনেককে আমরা দেখি যে অনেকে আমাদের পরিচিত অনেকে আছেন যে রাত 9টার সময় কোথাও যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, রাত 1টার সময় ফিরছেন, পরের দিন সকালেই তার হয়তো অফিস, উনি সকাল 6টায় উঠতে বাধ্য হচ্ছেন বা 7টা, তাহলে উনি ঘুমালেন কয় ঘন্টা? উনি কিন্তু তাহলে 3 ঘন্টা হয়তো ঘুমাতে পারলেন। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু ওনার সারাদিন ধরে ওনার অফিসে প্রভাব ফেললো, ওনার ওই অল্প ঘুমের ব্যাপারটা ওনার বিহেভিয়ারে প্রভাব ফেললো, ওনার পারিবারিক জীবনে প্রভাব ফেললো। তাহলে আমার কিন্তু ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে আমি কিভাবে আমার জীবনকে গুছিয়ে নিচ্ছি, বা আমি কোন ছোটবেলায় যেটা আমরা শুনতাম যে ডিসিপ্লিনড লাইফ, আলটিমেটলি এটার কিন্তু কোনো বিকল্প নাই। সো আমরা যে কাজগুলো দিনে করতে পারি বা আমরা যে কাজগুলো একটু সকাল সকাল করতে পারি, এবং ঘুম খুব ইম্পর্টেন্ট। যেমন এখন আমি মিশুর কাছে ওই জায়গাটাতেই আসবো যে 40-এর পর বা 50-এর পরে আমাদের খাবারটা কি হবে। আমি নিজে 44, তো এই জায়গাটাতে আমি একটু
খুবই আগ্রহী এখানে আমার না মনে হবে না কেন মনে হয় কিন্তু আমি চেষ্টা করি সুস্থ থাকার। এক্ষেত্রে মিশু আমার জানতে চাওয়াটা হচ্ছে যে 40-এর পরে আমি যেটা এক্সপিরিয়েন্স করি যে একটা জায়গা আটকে থাকে ওয়েটটা কমতে চায় না। হ্যাঁ, যতই আমরা চেষ্টা করি না কেন, এক্সারসাইজ করি বা ডায়েট করি, এটা যেটা ওয়েট প্ল্যাটু বলে একটা বোধহয়, এটা আটকে যায়। এই জায়গাটায় এটা ভাঙার উপায়টা কি, বা ওজনটা কিভাবে? এবং আরেকটা হচ্ছে যে আমাদের শরীরে এক ধরনের দুর্বলতাও তৈরি হয় 40-এর পরে। আমার মনে হয় যে প্রচুর রেস্ট দরকার হয়, খুব বেশি আমরা ডায়েটও করতে পারি না। সেক্ষেত্রে তুমি যদি একটা ব্যালান্সড লাইফস্টাইলের কথা আমাদেরকে বলো খাবার তালিকার সাথে সাথে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। হচ্ছে 40-এর পরে গিয়ে যেটা দেখা যায় যে একটা মানুষের আমাদের যে শরীরের তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, তো 40 বছর ধরে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদেরকে সাহায্য করে এসেছে। তো 40 বছর তো সবকিছুর বয়স হয়েছে। তো জিনিসগুলোকে আসলে আমি যদি মনে করি যে একটা 15 বছরের বাচ্চা বা 20 বছরের কিশোরী বা যুবতী যেভাবে কাজ করছে আমি ওভাবে করে পারবো, ব্যাপারটা কিন্তু সাইন্টিফিক্যালি ওরকম না। তো আমি মনে করি যে প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। তো একটা মানুষ 60 বছর বয়সে গিয়ে বা 70 বছর বয়সে গিয়ে একটা মানুষ যদি, একটা নারী যদি তার প্রপার কেয়ার নেয় এবং তার ওই বয়সের যে সৌন্দর্য, ঠিক আছে, সেটা কিন্তু ওই বয়সে মানে ওটা ফুটে ওঠে। এবং আমি মনে করি যে এটা অনেক সময় আপনারা দেখবেন যে এখন ইউটিউবে বা ফেসবুকে দেখা যায় যে 60 বছরের একটা মহিলা এখানে খুব এনার্জি নিয়ে নাচছে বা খুব জিম করছে, খুব ইয়ং লাগছে তাকে, এবং এটা অবশ্যই সম্ভব। এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের ভেতরে সুস্থ থাকার যে একটা জাদু আছে, হ্যাঁ, সেই জাদুটা সবাই হোল্ড করে। এবং সে যদি এই জাদুটা বের করে আনতে চায়, এবং সে নিজেই পারে এটা বের করে আনতে, এবং এই বের করে আনার জন্য তাকে কিছু জিনিস মেনে চলতে হয়। এবং সুস্থ থাকা আসলে একটা চর্চার বিষয়। হ্যাঁ, তো এই চর্চাটা যে করবে, এটা কোনো মানে কোনো রকেট সায়েন্স না বা কোনো কিছু না, এটা হচ্ছে যে এই চর্চাটা করবে সেই সুস্থ থাকবে। এটা সবার জন্য অ্যাভেলেবেল, একদম ওপেন ফ্রি। খাবারের তালিকায় কি কি থাকা উচিত আর কি কি থাকা উচিত না 40 এবং 50-এর পরে? 40 এবং 50-এর পরে গিয়ে আমার মনে হয় যে খাবার তালিকাটা অনেকটুকু মানে গুছিয়ে আনা দরকার। এই বয়সে গিয়ে পরিবারে দেখা যায় যে অনেকের বাচ্চা থাকে, বাচ্চারা নানান ধরনের খাবার খেতে চায়, বা নিজেদেরও অনেক সময় ক্রেভিং হয় নানান ধরনের খাবারের, যে বাহিরের খাবার খাওয়া বা একটু চর্বিযুক্ত খাবার খাওয়া বা প্রসেস খাবার খাওয়া, কোল্ড ড্রিঙ্কস আছে, এই ধরনের খাবারগুলো না খেয়ে সকাল থেকে শুরু করে রাত অব্দি যদি একটা প্রপার ডায়েট প্ল্যান মেনে চলা যায়, যেমন সকালে উঠে আমি একটু রুটি সবজি বা ডাল বা ওটস বা হচ্ছে একটু খিচুড়ি বা ভর্তা ভাত বা চাউ ভাত এই ধরনের খাবার খেলাম। আচ্ছা, ভাত খাওয়া যাবে? ভাত খাওয়া যাবে, বাট হচ্ছে পরিমিত পরিমাণে। ভাত মানে হচ্ছে ভাত ভাতটা অল্প, সাথে বেশি করে ডাল নিতে হবে, সবজি নিতে হবে, সালাদ নিতে হবে, পরিমাণগুলো যেন ঠিক থাকে। পরিমিত পরিমাণে আমি যদি খাই আমি সবই খেতে পারবো, কিন্তু আমার যদি পরিমাণ বা লাগামটা যদি ছুটে যায় আসলে কিছুই খাওয়া যাবে না। তো কার্বোহাইড্রেটের মাঝে আমি ভাতের বেলায় বলতে চাই যে লাল চালটা বেশি ভালো হবে, কারণ ওখানে ফাইবার থাকে। তো পরিমিত লাল চাল বা হচ্ছে খিচুড়ি বা হচ্ছে ওটস খুব ভালো হয় ওজন কমানোর জন্য। যারা 40-এর পরে আছেন, 50-এর পরে আছেন, লাল আটার রুটি বা লাল চালের ভাত অল্প করে, বা ওটসটাও কিন্তু আমরা ওই ফাইবার বেশি ধরি, ওটা একটু লাল ব্রাউন কালারের থাকে। তো ওই ধরনের খাবারগুলো একটু বেশি করে, যদি ভাত রুটি হয় তাহলে সবজি দিয়ে, ডাল দিয়ে বা ডাল সবজি মিক্স করে একটা ডিশ রান্না করতে হবে। আর যদি আমি ওটস পছন্দ করি সেক্ষেত্রে সয়া দুধ দিয়ে এবং নানান ধরনের ফল দিয়ে আমি ওই ওটসটা খেতে পারি। তো এই ধরনের ডায়েটটা হচ্ছে সকালবেলার দিকে থাকলো। দেন আমি 11টার সময় গিয়ে আমি অবশ্যই ফ্রুটস খাবো, এবং নাস্তার একটা প্ল্যান থাকা, কারণ নাস্তার যদি প্ল্যান না থাকে দেখবেন যে অনেক সময় ভাজাপুরি খাওয়া হয়ে যায় বা সামনে একটা কিছু এসেছে ওটাই খাওয়া হয়ে যায়। তো নাস্তার প্ল্যানে অবশ্যই ফল রাখতে হবে, বা হচ্ছে চেষ্টা করতে হবে যে একটু সবজি রোল টাইপের, বা মানে সবজি আছে এই ধরনের খাবারগুলো, একটু ছোলা ভুনা হতে পারে। হ্যাঁ, এই ধরনের নাস্তাগুলো আপনার শরীরের জন্য ভালো হবে। অনেক সময় এটা এনার্জি দিবে এবং সারাদিন চনমনে রাখতে অনেক সহায়তা করবে। খাবার
আমাদের বাঙালি ঢঙেরই হবে, যেমন একটু ভাত থাকলো, ডাল থাকলো, সবজি থাকলো, ভর্তা থাকলো, শাক হতে পারে, সয়া সবজি হতে পারে, কেউ যদি মাছ মাংস খান সেক্ষেত্রে ছোট টুকরা মাছ মাংস সে খেতে পারে। তো এই ধরনের ডায়েটটা আমরা ফলো করব। এবং বিকাল বেলা দেখা যায় যে ওই রাতের বেলা টানা একবার রাতে খেলে অনেক সময় খিদাটা হচ্ছে বেশি লেগে যায়। রাতের খাবার তো আমরা কখনোই ভারী খেতে বলি না, খুব লাইট খাবার রাতে খেতে হয়। তো এর জন্য দেখা যায় যে মানে বিকালে যে খাবারটা, এখানে যদি ফল থাকে তাহলে ওই ফলটা আপনি খেতে পারেন বিকালের দিকে। এবং বিকালের দিকে যাদের ডায়াবেটিসের সমস্যা, অনেক সময় 40-50-এর পরে গিয়ে ডায়াবেটিসের ওজন অনেক বেশি থাকে, তো আপনারা চেষ্টা করবেন যে মিষ্টি ফলগুলো একটু সকালের দিকে খেতে, এবং কম মিষ্টি টক ফলগুলো আপনি বিকালের দিকে খাবেন, তাহলে হচ্ছে আপনার ওই সুগারের যে রেগুলেশনের যে ব্যাপারটা থাকে এটা ঠিক হয়ে যায়। এবং অনেক সময় ধারণা করা হয় যে আমার তো মিষ্টি ফল খেলে আমার ডায়াবেটিস বেড়ে যাবে, এটা কিন্তু হয় না। আপনি যদি একটু ব্যালেন্স করে মিষ্টি ফলগুলো সকালের দিকে খান তাহলে আপনি সব ধরনের ফলই টেস্ট করতে পারেন। এবং রাতের বেলা যেটা করতে হবে যে খুব লাইট কোন একটা খাবার, একটু ডালের স্যুপ হতে পারে, বা হচ্ছে আমি শুধু স্যুপ, বেশি করে সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে স্যুপ হতে পারে, ছোট একটা রুটি, ডাল সবজি হতে পারে, এই ধরনের খাবারগুলো একটু ভাত অল্প করে সবজি দিয়ে বা ছোট এক টুকরা মাছ দিয়ে রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে। এবং রাতের খাবারটা আমি আবারও বলছি লাইট খেতে হবে এবং একটু আর্লি খেয়ে ফেলতে হবে। অনেকে গিয়ে রাত 11টার সময় গিয়ে রাতের খাবার খাবে, তাহলে সরাসরি তার গায়ে লেগে যাবে। হ্যাঁ, তো খেয়াল করতে হবে যে রাতের খাবারটা 7:30 থেকে 8:30 সর্বোচ্চ, যতটুকু যা খাওয়া দাওয়া এই মাঝখানে কম। তো এই ধরনের ডায়েট প্ল্যান যদি একটা 40 যাদের বয়স বেশি বা 50-এর উপরে যারা আছেন, তারা যদি এভাবে করে সচেতন ভাবে একটু কেয়ারফুলি তাদের ডায়েটটা ফলো করেন, তাহলে অবশ্যই তারা ভালো করে তাদের হেলথ মেনটেন করতে পারবে। আসলেই তাই। এবং আমার কাছে মনে হয় যে এর সাথে এক্সারসাইজ, তুমি যেটা বলছিলে যে আমি হয়তো কিশোর বয়সীদের মতো করতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি পারবো। এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মোটিভেশন এবং প্র্যাকটিস, এই দুটো জিনিসের একটা কম্বিনেশন থাকে। যেমন আমার কাছে মনে হয় যে আমি ভীষণ ফ্লেক্সিবল। আমরা মই দিয়ে উঠে যাই উঁচু, যেখানে আলমারির উপরে তাকগুলো থেকে নামাচ্ছি, যখন যেটা দরকার নিচু আমি দেখি যে একটা বয়সের পরে মেয়েদের মধ্যে বিশেষ করে যে কোমরে ব্যথা হচ্ছে দেখি, নিচু হয়ে একটা জিনিস নিতে পারছে না, যে কোনো জায়গায় বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, উঠতে পারছে না। এই জায়গায় যে ফ্লেক্সিবিলিটিটা শরীরের, এটা আসলে এক্সারসাইজ এবং প্র্যাকটিসের মধ্যে দিয়ে এবং একই সাথে মোটিভেশনের মধ্যে দিয়ে অর্জন করা যায়। যেটা আমি যদি মনে করি যে আমি সবসময় রানিং থাকবো, আমি শুধু অ্যাক্টিভ থাকবো, এই মোটিভেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং একই সাথে আমার প্র্যাকটিস, যে আমি নিচু হয়ে বসে জিনিসটা তুললাম, যে বড় ধরনের কোনো অসুবিধা না থাকলে, রোগ না থাকলে বা ডাক্তারের নিষেধ না থাকলে আমি যে কোনো জায়গায় ওঠা নামা চলা ফেরায় এই ফ্লেক্সিবিলিটিটা আমার প্র্যাকটিসও আনতে হবে, যেটা এক্সারসাইজে অনেক হেল্প হয়। নিশু, আমরা ভীষণ এই জায়গাগুলোতে মজা পাচ্ছি তোমার সাথে কথা বলতে। আমি একটু তোমার কাছে এটা জানতে চাই যে কেউ যদি মেদ কমাতে চায়, হ্যাঁ, তুমি প্রথমেই বলেছো এটা ভাবা যাবে না যে আমি কয়েকদিনের মধ্যে মেদ কমিয়ে ফেলবো, চিকন হয়ে যাব। হ্যাঁ, এটা স্থায়ী হয় না, এটা আবার ওয়েট বেড়ে যায় বা আমি অসুস্থ হয়ে যাব, রাইট? কিন্তু আমি যদি মনে করি যে আমি আমার ওজনটা 10 কেজি কমাতে চাই, এক্ষেত্রে আমি যদি তোমার কাছ থেকে একটা ডায়েট চার্ট নেই, তুমি আমাকে 10 কেজি ওজন কয়দিনে কমানোর পরামর্শ দেবে, এবং সেই ডায়েট চার্টটা আমি যদি প্রপারলি ফলো করি, তোমার কথা মেনে চলি, তাহলে 10 কেজি ওজন কমাতে আমার আসলে কতদিন লাগতে পারে যদি আমি সবকিছু ঠিক মতো মেনে চলি? খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে আমি সাধারণত যে ডায়েট চার্ট গুলো দিয়ে থাকি, এই ডায়েট চার্ট গুলোতে আমি যেটা দেখি পেশেন্টদের, যে আসলে ডায়েট চার্ট নেওয়ার 1 মাসের মাঝেই তার 6-7 কেজি ওজন অটোমেটিক্যালি কমে যায়। হ্যাঁ, এটা কমার কারণ হচ্ছে আমার ডায়েট চার্টের একটা বড় অংশ, বড় প্যাটার্ন থাকে হচ্ছে আমি খুব ফল সবজি নির্ভর একটা ডায়েট চার্ট, মানে প্ল্যান বেসড অনেকটুকু করে দিই। তো যেহেতু ওগুলোতে অনেক খাওয়া যায় কিন্তু ক্যালোরি থাকে না, হ্যাঁ, তো একটা পেশেন্ট যখন আমি যে গাইডলাইন দিই, সে যদি আসলে নিজে যদি নিষ্ঠার সাথে এটা মেনে চলে এবং নিজে যদি চায় আমি আসলে ওজন কমাবো, এবং আমি তো সাথে আছি, হ্যাঁ,
দুইজন মিলে আমরা যদি চেষ্টা করি যে হচ্ছে ঠিক আছে আমরা একটা প্ল্যান করলাম এখন শুরু করি, আর প্রথম মাসে দেখা যায় যে এমনিতেই 7-8 কেজি ওজন মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং কমে যায়, এটা সে চাইলেও কমে যায়, না চাইলেও কমে যায়। হ্যাঁ, সে যদি একটু মানে যদি আমি বলি যে এটা খুব স্লোলি করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কিন্তু প্রথম মাসে 5-6 কেজি ওজন কমে যায়। কিন্তু দেখা যায় যে পরে যে ওজন কমাটা, পরের যে 10 মানে 5-6 কেজি কমা, সেটা একটু সময় লাগে। প্রথমে দেখা যায় যে পানিটা কমে যায় দ্রুত শরীরের, ওটা খুব ফাস্ট কমে যায়। তো পরের যে ওজন কমা যে 5-7 কেজি, ওটার জন্য একটু কনসিস্টেন্সিটা রাখতে হয়, এবং ওটাও দেখা যায় যে কমে যায়। তো দেখা যায় যে প্রথম 3 থেকে 4 মাসের মাঝখানে তার 10 কেজি কোনো ব্যাপার না, 10-12 কেজি এটা অটোমেটিক্যালি কমে যায়। এটা তো খুবই একটা আশার বাণী পেলাম। আমি আমি খুব শিগগিরই তোমার সাথে যোগাযোগ করছি। যদিও আমি এখন আমার তোমার সাথে একটা জিনিস খুব ভালো আমার ম্যাচ করে, কারণ আমিও ভেজিটেরিয়ান, তুমিও ভেজিটেরিয়ান। সো আমার ভেজিটেরিয়ান ডায়েটের জন্য এখানে আমি একটু বলে রাখি, কেউ যদি স্পেশালি ভেজিটেরিয়ান ডায়েট চান তাহলে সেটার জন্য মিশুর কাছে আসতে পারেন। সে ভেজ এবং নন ভেজ সবাইকেই ডায়েট চার্ট সরবরাহ করে। আপনার খাবার অভ্যাস, আপনার চাহিদা অনুযায়ী মিশু ডায়েট চার্ট দিবে আপনাকে, আপনার লাইফস্টাইলের একটা গাইডলাইন দিবে। এবং খুব সুসংবাদ হচ্ছে মিশু আছে শান্তিবাড়িতে আমাদের সঙ্গে। আপনারা যে কোনো সময় মিশুকে কনসাল্ট করতে পারেন, এবং সেজন্য মিশুর একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আসতে হবে। এবং তাই তো মিশু? হ্যাঁ, সবাই ওয়েলকাম। আমরা হচ্ছে শান্তিবাড়িতে আমি যুক্ত হতে পেরে খুবই আনন্দিত, এবং আমি মনে করি যে নারীদের জন্য, নারীদের পাশে থাকার যে একটা বিষয়, এটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে, এবং আমি শান্তিবাড়িতে আসতে পেরেছি। আমি চাই যে সবাই আপনারা শান্তিবাড়ির সাথে যুক্ত হন। এত সুন্দর, এত অ্যামেজিং একটা উদ্যোগ, এবং আমি মনে করি যে পুরো বিশ্বের সবাই এই অর্গানাইজেশনের সাথে, এই ধরনের কাজের সাথে থাকা উচিত। তো আপনারা সবাই আসুন ডায়েট প্ল্যানের জন্য বা যে কোনো সহযোগিতার জন্য। আমরা আপনাদের জন্য আছি সবসময় শান্তিবাড়িতে, এবং আপনারা যদি আমাকে স্পেশালি দেখাতে চান সেক্ষেত্রে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আমি আপনাদের মিশু শুধু যে মানে ডায়েটের জন্যই থাকে তা না, আমরা মিশুর গান শুনি, মিশুর সাথে গল্প করি, মিশুর হাসি দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়। সো শান্তিবাড়ি মানে হচ্ছে একটা পজিটিভ ভাইব। এবং আজকে আলোচনাটা এখানেই আজকে আমরা শেষ করব, কিন্তু আসলে মিশুর সাথে অনেক কথা বলার আছে। মিশু, এই আয়োজনটা দিয়ে কেবল শুরু, তোমার সাথে আমাদের প্রায়ই এরকম আলাপ হবে, এবং তুমি তো আছোই শান্তিবাড়িতে। কেউ যদি স্পেশালি মিশুর সাথে দেখা করতে চায় তাহলে তো পারবেই। আর এছাড়াও এরকম ছোট ছোট আড্ডায় আমরা মিশুকে নিয়ে আসবো। মিশুর কাছ থেকে আপনাদের যা কিছু জানার আপনার প্রশ্ন করে জেনে নিতে পারবেন। এখানে একটা মজার কমেন্ট করেছে সৈয়দা সাজিয়া আফরিন, যে প্রিয় খাবার তো অনেক, মিষ্টি, চকলেট, রেড মিট, ভাজা পোড়া। আসলেই প্রিয় খাবারগুলোতেই ওজন বাড়ে, সেটাই। এখন আর নীলুফার খানমের কমেন্টটা পড়ে শেষ করে দিই। উনি লিখেছেন, আমি পেশাগতভাবে শিক্ষকতার সাথে আছি, অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত। 50 পেরোলেও আমি মানসিকভাবে সবসময় তারুণ্যের চঞ্চলতা ধরে রাখি, সবসময়ই সজীব থাকি। একটাই সমস্যা, একটু ওজন বেশি। স্বাস্থ্যকর জীবন যাপন করি। আপনাদের পরামর্শ আমার সাথে মিলে যাচ্ছে, সম্ভব হলে শান্তিবাড়িতে যাব। ধন্যবাদ আপা। মিশু উনি বলছেন যে উনি খুবই এবং শুভকামনা জানিয়েছেন তোমাকে অনেকেই। দিলরুবা পাপি আপা জানিয়েছেন উনি একজন আর্টিস্ট। নীলুফার আপা জানালেন যে ওনার স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য উনি যা করেন, হ্যাঁ সেই কারণে আপনি 50 পেরিলেও মানসিকভাবে এত অ্যাক্টিভ, সজীব আছেন। এবং এটাই আসলে সবকিছুর মূল মন্ত্র। আমি মনে করি যে সুন্দর থাকা বা ঝরঝরে থাকাটা আসলে সবকিছুর কম্বিনেশন, যেটা মিশু বারবার বলার চেষ্টা করছে এবং বলছে যে শুধু আমি একটা ডায়েট চার্ট ফলো করলাম, বিষয়টা নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে সবকিছুর কম্বিনেশন, প্রপার ঘুম, প্রপার এক্সারসাইজ, প্রপার লাইফস্টাইল এবং প্রপার চিন্তা। আমি এখানে বলবো যে সৎ চিন্তা, সুন্দর চিন্তা, কারো ক্ষতি না করার, দেশের ক্ষতি না করার, সবকিছুর মিলিয়ে আমরা যখন একটা ভালো চিন্তা করি তখন আমরা এমনিতেই ভালো থাকি, সুস্থ থাকি। মিশু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ভালো থাকো। আবার আমরা দেখা হবে কোনো একটা অনুষ্ঠানে। আর আপনারাও ভালো থাকবেন, সকাল সকাল ঘুমিয়ে যাবেন।
শুভরাত্রি। শুভরাত্রি।